নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুইজার একাডেমি। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি জিকে প্র্যাকটিস ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য আরআরবির প্রিভিয়াস ইয়ার এক্সামগুলো থেকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকে শুধু আমরা এমসিকিউ সলভ করব না, এর পাশাপাশি আমরা আরও কিছু ফ্যাক্ট আমরা আলোচনা করব এই বিষয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি বি আর আম্বেদকর, নাকি অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর বলবে। সংবিধান লেখার কাজ শেষ হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর, এবং সংবিধান কার্যকর হয় আমাদের 26শে জানুয়ারি 1950 সাল থেকে, এবং সেই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। তো আমাদের প্রশ্ন নাম্বার 1-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বি আর আম্বেদকর। আমাদের 2 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1857 নাকি 1884? আজকে একটু নয়েজ হচ্ছে বাইরে থেকে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 1757 সালে। আমাদের 3 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ, শুক্র, মঙ্গল নাকি নেপচুন? সহজ প্রশ্নটি। তো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হবে বুধ, এবং সবথেকে বড় গ্রহ যদি বলে সেক্ষেত্রে বৃহস্পতি হয়ে যাবে আমাদের সবথেকে বড় গ্রহ। পৃথিবীর সবথেকে কাছের গ্রহ হচ্ছে মঙ্গল, এবং পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে, এবং মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। 4 নম্বর প্রশ্ন, জাতীয় সঙ্গীত কে রচনা করেন? জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু নাকি মহাত্মা গান্ধী? দেখো, এক্ষেত্রে তোমাদেরকে দুটি জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে জাতীয় সঙ্গীত, একটা হচ্ছে জাতীয় স্রোত। জাতীয় সঙ্গীতের কথা যদি বলে তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ বন্দে মাতরম গানটি, সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। এবং জনগণ মন হচ্ছে আমাদের জাতীয় স্রোত, সেটি রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় স্রোত প্রথম গাওয়া হয়েছিল, অর্থাৎ জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে, এবং বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে। আমাদের 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন, ডক্টর এস রাধাকৃষ্ণন, বি জট্টি নাকি রাজেন্দ্র প্রসাদ? রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন। 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? হাতি, বাঘ, সিংহ নাকি হরিণ? দেখো, আমাদের টাইগার মানে কি প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল 1973 সালে, এবং 1973 সালেই কিন্তু আমাদের ভারতের জাতীয় পশু হিসেবে কাকে বিবেচনা করা হয়েছিল, কাকে নির্বাচন করা হয়েছিল বা সিলেক্ট করা হয়েছিল, সেটা হবে হচ্ছে বাঘ। বাঘকে আমাদের জাতীয় পশু হিসেবে বেছে নেওয়া হয়, এবং সেটি করা হয় কবে? 1973 সালে, যে সালে মানে প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এখানে দুটো প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, এবং হচ্ছে প্রথম মহিলা সভাপতি। যদি প্রথম ভারতীয় মহিলা সভাপতি বলতেন তাহলে উত্তর হয়ে যেত সরোজিনী নাইডু, এবং যেহেতু বলেছিলেন যে প্রথম মহিলা সভাপতি, ওভারঅল প্রথম মহিলা সভাপতি, তাই সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে অ্যানি বেসান্ত, 1917 সালে কলকাতা অধিবেশন। 8 নম্বর প্রশ্ন, ভৌগোলিক দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? আচ্ছা, এই প্রশ্নটা একটু ভুল আছে, এটা হবে হচ্ছে মানে জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি হবে? জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ। 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি? পদ্ম, গন্ধরাজ, জবা নাকি গোলাপ?
ভারতের জাতীয় ফুল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পদ্ম। প্রশ্ন নাম্বার 10, গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? অপশন এ অমৃতসর, চণ্ডীগড়, লুধিয়ানা নাকি জম্মু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অমৃতসর। আচ্ছা, আমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের বৃহত্তম নদী কোনটি? বিশ্বের বৃহত্তম নদী নীলনদ, অ্যামাজন, মিসিসিপি নাকি গঙ্গা? যদি জিজ্ঞাসা করে ভারতের বৃহত্তম নদী কোনটি, সেক্ষেত্রে উত্তর হবে গঙ্গা ভারতের বৃহত্তম নদী। মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। ভারতের যদি জিজ্ঞাসা করে ভারতের সবচেয়ে বেশি জল বহনকারী নদী কোনটি, সেটা হবে হচ্ছে ব্রহ্মপুত্র। এবং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের বৃহত্তম নদী হবে নীলনদ। আর মিশর শহরটি কিন্তু নীল নদের তীরে অবস্থিত, তাই বলা হয়েছে মিশরকে নীল নদের দান বলা হয়। 12 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস নাকি লন্ডন? সঠিক উত্তর বলবে। আচ্ছা, জাতিসংঘ বা ইউএন এটি গঠিত হয়েছিল 1945 সালে, ঠিক আছে, 1945 সালে। এবং যদি আমি সালটা বলি তাহলে 24শে অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর হয়ে যাবে অপশন বি নিউ ইয়র্কে। 13 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন, এটা জাতীয় স্রোত হবে, জনগণমন কে রচনা করেন? সঠিক উত্তর কোনটি হবে বলবে। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি মহাত্মা গান্ধী নাকি অপশন ডি সুভাষচন্দ্র বসু। জনগণমন গানটি কার রচনা? অপশন এ হবে রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বর্তমান প্রধান কে? আচ্ছা, এর সঠিক অ্যান্সারটা এখানে দেওয়া নেই, এখানে কোনোটাই হবে না। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে তোমাদের ভি নারায়ণন। তিনি হবেন মানে ইসরোর বর্তমান যিনি চেয়ারম্যান, ঠিক আছে। এর আগে ছিলেন এস সোমনাথ, কিন্তু বর্তমান চেয়ারম্যান হবে হচ্ছে ভি নারায়ণন। আমাদের পরের প্রশ্ন 15 নম্বর, চন্দ্রযান-3 ল্যান্ডার মডিউলটির নাম কি? প্রজ্ঞান, বিক্রম, আর্যভট্ট, আদিত্য। চন্দ্রযান-3 ল্যান্ডারের নাম কি ছিল? চন্দ্রযান-3 ল্যান্ডারের নাম হবে অপশন বি বিক্রম ল্যান্ডার। আর রোভারের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু প্রজ্ঞান। 16 নম্বর প্রশ্ন, 2023 সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি জিতেছিল? অপশন এ এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, অপশন বি টপ গান ম্যাভরিক, অপশন সি দ্য ব্যাটম্যান, অপশন ডি অবতার দ্য ওয়ে অফ ওয়াটার। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বলবে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বর্তমানে কে? অপশন এ স্মৃতি মন্দনা, অপশন বি হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা, মিতালি রাজ। সঠিক উত্তর বলবে। তো ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বর্তমানে আছেন হরমনপ্রীত কৌর, অপশন বি। 18 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী কোনটি? একটু আগেই কিন্তু আমি বলেছিলাম, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী নাকি ইন্দাস। তো সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, অপশনে গঙ্গা ভারতের বৃহত্তম নদী, এবং ব্রহ্মপুত্রের কথা বলে এটি ভারতের সবচেয়ে বেশি জল বহনকারী নদী। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি চা উৎপাদন করে? পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু। আচ্ছা, আমাদের চা গবেষণা কেন্দ্রটি যিনি কোথায় আছে, সেটি হবে আসামের জোরহাট। এবং যদি সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য হয় সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে আমাদের আসাম। পশ্চিমবঙ্গ আছে দ্বিতীয় স্থানে। এবং যদি কফি উৎপাদনের প্রথম বলা হয় তাহলে সেক্ষেত্রে হবে কর্ণাটক, এবং কফি গবেষণা কেন্দ্র হবে কর্ণাটকের চিকমাগালু। 20 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? অপশন এ জগদীপ ধনখড় নাকি অপশন বি ভেঙ্কাইয়া নাইডু, অপশন সি রামনাথ কোবিন্দ নাকি অপশন ডি দ্রৌপদী মুর্মু। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে আছেন? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জগদীপ ধনখড়।
21 নম্বর প্রশ্ন, ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি কোথায়? কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি ওড়িশা? কেরলে আছে আমাদের মোহিনীআট্টম, অন্ধ্রপ্রদেশে আছে আমাদের কি কুচিপুড়ি, ওড়িশায় আছে আমাদের ওডিসি। তো এক্ষেত্রে অপশন বি তামিলনাড়ু হবে সঠিক উত্তর। ভারতনাট্যম নৃত্যের উৎস হবে তামিলনাড়ুতে। 22 নম্বর প্রশ্ন, সাতারিয়া নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? মণিপুর, আসাম, মেঘালয় নাকি ওড়িশা? মণিপুরে আছে মণিপুরি, ওড়িশা একটু আগে বললাম ওড়িশি। তো সাতারিয়া নৃত্যের উৎপত্তি হবে আসামে। নাট্যশাস্ত্র, 23 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্রের রচয়িতা কে? কালিদাস, ভরতমুনি, তানসেন নাকি তুলসীদাস? তো 23 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্রের রচয়িতা হয়ে যাবেন অপশন বি ভরতমুনি। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ হবে এটা সি, এবং অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং সঠিক উত্তর দেবে। তো 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং হবেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 25 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? মহাত্মা গান্ধী, অ্যালান অক্টাভিয়ান হিউম, বাল গঙ্গাধর তিলক নাকি জওহরলাল নেহেরু? ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হবে 1885 সালে, এবং এর প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টাভিয়ান হিউম বা এ.ও. হিউম। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? কুতুব মিনার, চারমিনার, তাজমহল নাকি হাওড়া ব্রিজ? একদম সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তাজমহল। 27 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন নাকি শ্রীলঙ্কা? তো প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল? অনেকেই হয়তো তোমরা ভাববে যে আমাদের ভারতে বিহারের চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকার নাটালে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ করেছিলেন। 28 নম্বর প্রশ্ন, বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? ভারত, রাশিয়া, চীন নাকি জাপান? বৈকাল হ্রদ পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ, এটি অবস্থিত অপশন বি রাশিয়ায়। 29 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা, থর, কারাকুম নাকি গোবি? ভারতের বৃহত্তম মরুভূমি সেটি হবে অপশন বি থর। এটি কোথায় অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। 30 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? অপশন এ জনগণ, অপশন বি সংসদ সদস্য ও বিধানসভা সদস্যের দ্বারা, অপশন সি প্রধানমন্ত্রী নাকি অপশন ডি সুপ্রিম কোর্ট দ্বারা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সংসদ সদস্য ও বিধানসভা সদস্যের দ্বারা, এবং রাষ্ট্রপতিকে যে শপথ বাক্য পাঠ করান তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। 31 নম্বর প্রশ্ন, ভারতের জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার কার আছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি নাকি সংসদ? ভারতে জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণা করার অধিকার কার আছে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতির। একমাত্র রাষ্ট্রপতি কিন্তু পারেন ভারতে জরুরি অবস্থা ঘোষণা করতে। 32 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বি.আর. আম্বেদকর নাকি অপশন ডি সর্দার প্যাটেল? দেখো, আমাদের পরিকল্পনা কমিশন কিন্তু গঠন হয়েছিল 1950 সালে, এবং পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিন্তু হবেন যিনি ভারতের পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনিই কিন্তু পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। এবং 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তাহলে সেক্ষেত্রে হবেন জওহরলাল নেহেরু, যেহেতু তিনি ছিলেন কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 33 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়েছিল? দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে থানে, কলকাতা থেকে হাওড়া নাকি চেন্নাই থেকে বেঙ্গালুরু? সঠিক উত্তর বলবে। এই প্রশ্নটা কিন্তু এর আগেও
বেশ কিছু পরীক্ষা এসেছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই থেকে পুনে বা বোম্বে থেকে, ক্ষমা করবে, বোম্বে থেকে থানে হবে, ঠিক আছে, বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ স্থাপন করা হয়েছিল। সেটা সালটা হবে হচ্ছে 1853 সালে। 34 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? অপশন এ এসবিআই, অপশন বি আরবিআই, অপশন সি নাবার্ড, নাকি অপশন ডি আইসিআইসিআই। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি আরবিআই। আচ্ছা, আরবিআই গঠন হয়েছিল 1935 সালে এবং আরবিআই জাতীয়করণ করা হয় 1949 সালে। এই সাল দুটো কিন্তু মনে রাখবে। আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ। আচ্ছা, 35 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? আচ্ছা, এটা কোথায় হবে না, কোনটি ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে? অপশন এ তারাপুর, অপশন বি রানা প্রতাপ সাগর, অপশন সি কাকরাপাড়া, নাকি অপশন ডি নারোরা। তো ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোনটি হবে? অপশন এ তারাপুর, মুম্বাইয়ের, মহারাষ্ট্রের। 36 নম্বর প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে চালু হয়েছিল? অপশন এ 2014, অপশন বি 2015, অপশন সি 2016, নাকি অপশন ডি 2017। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে চালু হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 2014 সালে 25শে সেপ্টেম্বর। আমাদের 37 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জেনেভা, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি রোম, নাকি অপশন ডি প্যারিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় হবে? এর সদর দপ্তর হয়ে যাবে অপশন এ জেনেভা। 38 নম্বর প্রশ্ন আমাদের, ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, নাকি জওহরলাল নেহেরু। ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দিয়েছিলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহাত্মা গান্ধী। 39 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, পোর্ট ব্লেয়ার, নাকি কোচি। ভারতের দক্ষিণতম বিন্দু, এখানেও দু রকমের প্রশ্ন আসতে পারে। ভারতের মূল ভূখণ্ডের মানে একদম দক্ষিণতম বিন্দু এবং ওভারঅল ভারতের দক্ষিণতম বিন্দু। যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে কন্যাকুমারী বা কেপ কুমারী। আর যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট হবে ভারতের দক্ষিণতম বিন্দু। 40 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের ভিত্তিতে? এর আগে আমরা দেখেছিলাম জনসংখ্যার ভিত্তিতে, এবার কিন্তু আয়তনের ভিত্তিতে। তো আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজস্থান হয়ে যাবে ভারতের আয়তনের ভিত্তিতে সবথেকে বৃহত্তম রাজ্য। 41 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে গার্ডেন সিটি বলা হয়? মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, নাকি চেন্নাই। তোমরা কিন্তু প্রত্যেকটা শহরের ডাকনামগুলো কিন্তু দেখে রাখবে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এর আগেও এসেছে বা আগামী পরীক্ষাতেও আসার সম্ভাবনা কিন্তু আছে। তো ভারতের কোন শহরকে গার্ডেন সিটি বলা হয়? এক্ষেত্রে উত্তর হবে অপশন বি বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে গার্ডেন সিটি বলা হয়, স্পেস সিটি বলা হয়, সায়েন্স সিটি বলা হয়, ঠিক আছে। 42 নম্বর প্রশ্ন, কোনটি ভারতীয় সংবিধানের মূল অধিকার নয়? সাংস্কৃতিক অধিকার, সম্পত্তি অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, নাকি সমতার অধিকার। তো আমরা জানি যে যখন ভারতীয় সংবিধান রচনা করা হয়েছিল, সেই সময় ভারতীয় সংবিধানে মোট 7টি মৌলিক অধিকার ছিল। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে বাতিল করা হয় এবং বর্তমানে এটি একটি লিগ্যাল রাইটস বা আইনীয় অধিকার। তো এই মুহূর্তে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে এবং যেটি ভারতীয় সংবিধানের মূল অধিকার নয়, সেটি হচ্ছে তাহলে কোনটি হবে? অপশন বি সম্পত্তির অধিকার। 43 নম্বর প্রশ্ন আমাদের, ভারতের সংসদে রাজ্যসভার আসনের সর্বাধিক সংখ্যা কত?
তোমাদের কিন্তু রাজ্যসভা এবং কেন্দ্র সভার উভয় কক্ষেরই কিন্তু সর্বাধিক আসনটা জানতে হবে এবং বর্তমানে কতগুলি আসন বর্তমান আছে সেগুলোও কিন্তু জানতে হবে। তো যদি কেন্দ্রে কী বলে ওটাকে লোকসভার সর্বাধিক যদি আসন জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে 550টি এবং বর্তমানে আছে 543টি। এবং যদি রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা বলে সেক্ষেত্রে হবে 250টি এবং বর্তমানে আছে কটি 245টি কিন্তু আছে। ভারতের প্রথম নগরভিত্তিক শিল্পনগরী কোনটি? 44 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নগরভিত্তিক শিল্পনগরী কোনটি? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি জামশেদপুর নাকি অপশন ডি দিল্লি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি জামশেদপুর হয়ে যাবে ভারতের প্রথম নগরভিত্তিক শিল্পনগরী। 45 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম 5 বছর মেয়াদি পরিকল্পনা কবে চালু হয়েছিল বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা এখানে বলা হচ্ছে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়েছিল, সেটা হবে অপশন বি 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল এবং আমাদের পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল কবে? 1950 সালে। পরিকল্পনা কমিশনের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কে ছিলেন? জওহরলাল নেহেরু। এবং বর্তমানে হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী। অপশন প্রশ্ন নাম্বার আমাদের 46, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা কর কবে চালু হয়েছিল? 1 জুলাই 2015, 1 জুলাই 2016, 1 জুলাই 2017 নাকি 1 জুলাই 2018 সালে। তো জিএসটি প্রথম চালু হয়েছিল কবে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1 জুলাই 2017 সালে। এবং প্রথম চালু হয়েছিল কোথায় বলো তো? প্রথম জিএসটি চালু হয়েছিল আসামে। আর এই জিএসটির ধারণা নেওয়া হয়েছিল কোথার থেকে? জিএসটির ধারণা নেওয়া হয়েছিল ফ্রান্সের থেকে। আমাদের 47 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের বর্তমান সদর দপ্তর কোথায় বা ওয়ার্ল্ড ব্যাংক তার বর্তমান সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক নাকি প্যারিস নাকি জেনেভা? তো বিশ্ব ব্যাংকের বর্তমান সদর দপ্তর হয়ে যাবে অপশন এ ওয়াশিংটন ডিসি। আমাদের 48 নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলা হয়? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নাকি হাইড্রোজেন? গ্রিনহাউস গ্যাস কাকে বলা হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড। আমাদের 49 নম্বর প্রশ্ন, মানুষের দেহে মোট কটি হাড় আছে? 206, 208, 210, 212। এটার উত্তর তোমরা সবাই জানো আশা করি। তো মানুষের শরীরে মোট হাড় আছে 206টি হাড়। সবথেকে বড় হাড় হচ্ছে আমাদের ফিমার, সবথেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস যেটা কানে আছে। এবং আজকে আমাদের শেষ প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, রক্তের হিমোগ্লোবিন কোন কাজ করে? আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে সেটা কোন কাজ করে? দেহে অক্সিজেন পরিবহন করে, দেহে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, হাড় গঠন করে নাকি দেহের জলীয় পদার্থ নিয়ন্ত্রণ করে? তো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে দেহে অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের জন্য কিন্তু আমাদের রক্তের রং লাল এবং হিমোগ্লোবিন গঠন করতে মূল উপাদান কী লাগে? সেটা হচ্ছে লোহা। তো এই ছিল আমাদের আজকের পর্ব। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো।